শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন জমা ট্রাইব্যুনালে আনা হয়েছে 5 অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনের অপেক্ষায় ইসি নির্বাচন নিয়ে আলোচনা কার্টার সেন্টারের সাথে আগ্রহী পর্যবেক্ষক হতে। স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সিভিল সার্জন সম্মেলন। চলতি অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে। 2 মাস হাতে রেখেই আয় দাঁড়িয়েছে প্রায় $25 বিলিয়ন। থামছেই না অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। 1.5 লাখ টাকায় মিলবে বুয়েটের তৈরি ইজি বাইক। নিশ্চিত হবে যাত্রী সুরক্ষা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রতিবেদনে প্রসিকিউশনের হাতে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন এবং চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যেই বিচার কাজ শেষ করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে গুলি চালানো হয় হাজার হাজার ছাত্র জনতার উপর। এতে নিহত হন 1,500 আর আহত হন 25,000-এর মতো, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। বিচার পাবার আশায় অপেক্ষায় আছেন জুলাই আহত আর শহীদের পরিবারগুলো। এমন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে শেখ হাসিনাকে দায়ী করা হয় হত্যা, নির্যাতনের হুকুমদাতা হিসাবে। 6 মাস 28 দিন পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত শেষ করেছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসাবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। জুলাই আগস্টে আন্দোলনকারীদের দমন করতে হত্যা, গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা মিলছে। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলনরত দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত। চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের সাথে সম্পৃক্ত যে সমস্ত দাখিলকৃত দলিলাদি, সাক্ষ্য প্রমাণাদি আছে, এগুলো বিশ্লেষণ করে তিনি ফরমাল চার্জ তৈরি করবেন, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন। চিফ প্রসিকিউটর বলেন, কোনো পক্ষই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। এদিকে উত্তরায় 2 শতাধিক ব্যক্তিকে হত্যার ঘটনায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 13 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।
এর আগে তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে মার্কিন সংস্থা কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে কার্টার সেন্টার। এদিকে কমিশনের সাথে দেখা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। মিয়া আমিরুলের প্রতিবেদন। বৃহস্পতিবার রাত থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন শুরু হয়। বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দাবি ওঠে দলটির নিবন্ধন বাতিলেরও। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবার পর এখন কি করবে নির্বাচন কমিশন? এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, গেজেট প্রকাশের পরেই আইন বিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি। এদিকে সোমবার প্রাক নির্বাচনের সব বিষয়ে প্রস্তুতি জানতে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিরা। 1 ঘন্টার বৈঠক শেষে সিইসি বলেন, ইসির নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে তাদের। পরে সংস্থাটির প্রতিনিধি জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকতে চায় তারা। আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি। Is visiting to do a pre-election assessment. This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে চিঠি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? বাইজিদ সাদ, এখন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলগুলোর এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন মন্তব্য যারা করে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস অভিযোগ করেন, তারা অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। এ অবস্থায় দেশ খুব একটা ভালো অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মানবিক করিডোর ও দেশে বিদেশিদের উপস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না।
তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার কোনো পরিস্থিতিতেই জনগণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। রাজনৈতিক দলগুলোর ঐক্য শক্তিশালী করা এবং জবাবদিহিতা নিশ্চিতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদের এলইডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, স্বাধীনতার 54 বছর পর দেশে গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। পরে বক্তব্য দেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। তারা বলেন, সমাজতন্ত্রের একটি পরিপূর্ণ রূপরেখা সংস্কারে রাখতে হবে না, সমাজতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যকর কল্যাণ সম্ভব নয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জোটের নেতারা। প্রশ্ন তোলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ করা নিয়েও। আব্দুল হামিদকে চিনে না এমন লোক দুনিয়াতে খুব কম আছে। সে বিমানবন্দরের আপনি বিএপি নাউঞ্জে দিয়ে আপনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে বিদেশ চলে গেল। খয়রাজ আপনারা যদি এখন ধরেন আপনি কিশোরগঞ্জের পুলিশের সার্চ করেন আর সিপেরে সার্চ করেন, মূল ঘটনাটা কোত্থেকে ঘটছে আপনার মূলে আঘাতটা দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরও বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, একে অন্যের ওপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবাদানের পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকারি এর ব্যবস্থা থেকে বের হতে না পারে। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের যে উদ্বেগ আর অভিযোগ তা নতুন কিছু নয়। প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসলেও খুব বেশি কার্যকর উন্নতি নেই। তাই এবার খাতভিত্তিক জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়েই আলাদা করে সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনার জন্যই এই সম্মেলন ডাকা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে 2 দিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেব, না হলে দেব না, কোনো ডাক্তার বলতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন অবস্থায় আছে, একে অন্যের উপর দোষারোপ না করে এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী এই সময়ের মধ্যে এমনভাবে সেবার পরিবেশ তৈরি করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই এর থেকে বের হতে না পারে। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরও বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। সম্মেলনে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ ও নানা দিক নিয়ে আলোচনা হয়। উঠে আসে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর নানা কৌশলের কথা। মাঠ পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা ও সংকট তুলে ধরেন 64 জেলার সিভিল সার্জন। প্রধান উপদেষ্টা বলেন, সেবায় আরও মনোযোগী হলে যা আছে এর মধ্য থেকেই পরিবর্তন আসবে। আমরা একটু মনোযোগ দিলে, আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পদক্ষেপ শুরু হবে এই সম্মেলনের মাধ্যমে। এক্ষেত্রে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, যে কোনো অবস্থাতেই চিকিৎসা দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যে করবো।
সম্মেলনে 13টি মন্ত্রণালয়ের 11টি কার্য অধিবেশন হবে। অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়ন নিয়ে, বাল্যবিয়ে প্রতিরোধ, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি রয়েছে আলোচনা টেবিলের এজেন্ডায়। এছাড়া বিভিন্ন জেলা হাসপাতালে শয্যা বাড়ানোর প্রস্তাবও উঠবে এই সম্মেলন থেকে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তাদের অনেকজন বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরও 40 জন আসামি। সকালে জামিনের এই আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন 178 জন আসামি। আদেশের পর জামিনপ্রাপ্তদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় 40 জনকে জামিন দেওয়া হয়েছে। জামিনপ্রাপ্তরা যে কোনো সময় মুক্তি পেতে পারেন বলেও জানান আইনজীবী। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত 287 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পিছনে কারা কুশীলব ছিলেন, কারা ষড়যন্ত্রকারী ছিলেন, কারা কারিগর ছিলেন, কাদের প্ররোচনায়, কাদের উৎসাহে, কাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কাকে কাকে পরবর্তীতে বিডিআরের ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো গত তারিখে আমরা বলেছি সাক্ষীদের বরাত দিয়ে। কাজেই মামলার গতি অনেকটা ভিন্নমুখী হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন উপাচার্যের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং এই যে পদত্যাগের এক দফা দাবি, এর কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে কিনা, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? শাফিন, একটু জানিয়ে রাখি, গেল 28 দিন ধরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা নানা দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন এবং তারা প্রথমে যে 22 দফা দিয়েছিলেন তার মধ্যে রেজিস্ট্রার যিনি রয়েছেন তার পদত্যাগ, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের কোনো বাস্তবায়ন হয়নি, এমন করেই কিন্তু তারা 22টি দাবি তুলেছিলেন। সেই দাবির কোনো বাস্তবায়ন হয়নি এবং তারপরে তারা 4 দফা দাবি তুলেছিলেন। সেখানেও আসলে তাদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছিল, বিভিন্ন সময় অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়, সেগুলো প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করেছিল। তখন সেগুলো যখন আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মেনে নেননি, সেই ক্ষেত্রে তারা 1 দফা দাবিতে উপনীত হয়েছে এবং সেই 1 দফা দাবি হচ্ছে ভিসি অপসারণের দাবি এবং সেই প্রেক্ষিতেই তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ এবং সেই সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন বিভিন্ন বিভাগের, তারাও একাত্মতা প্রকাশ করেছেন এবং একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আজকে এই কর্মসূচি শেষ করার আগে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা একটি আলটিমেটাম দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল দুপুর 2টার মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ ভিসি অপসারণের যে দাবি রয়েছে সেটি মেনে নেওয়া না হয়, তাহলে কিন্তু তারা দক্ষিণাঞ্চল, সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের যে যোগাযোগ সেটি বন্ধ করে দেবে এবং ব্লকেট কর্মসূচি তারা হুঁশিয়ারি দিয়েছে এবং আগামীকাল 11টার সময় তারা আবার এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং 2টা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি 2টার মধ্যে তাদের যে দাবি রয়েছে সেটি মেনে নেওয়া না হয়, তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের যে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটি আছে সেটি পুরোপুরি অবরোধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং শিক্ষকরা যারা আছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে 1 দফা দাবি, সেই দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং বিবৃতি দিয়েছেন। নানা সময় বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন হলেও সেই বাজেট আসলে এই ভিসি আসার পর কোনো ধরনের বাজেটই আসলে তাদের কোনো বাস্তবায়ন কিংবা কোনো চাক্ষুষ প্রমাণ তারা পায়নি কার্যক্রমের, বিশেষ করে বিভিন্ন লাইব্রেরি কিংবা যারা একাডেমিক ভবন সেগুলোর উন্নয়নে কোনো ধরনের কাজ এখানকার যিনি ভিসি রয়েছেন তিনি করেননি বলে অভিযোগ করেছেন যারা শিক্ষক রয়েছেন তারা। এছাড়াও তিনি এখানে যোগদানের পর শিক্ষকদের সাথে কোনো ধরনের বৈঠক করেননি, তিনি নিজের বাসভবনেই বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে শিক্ষকরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং অপসারণের দাবির সাথে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ভিসি অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিতে হবে, না হয় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এ নিয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।
এবার অন্য প্রসঙ্গ, শাফিন, কোনো কিছুই যেন থামাতে পারছে না ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রাস্তায় নেমেছে সেগুলোকে। এই যে ট্র্যাপার বসানো হলো, ট্র্যাপারকেও আসলে তারা হার মানিয়ে তারা তাদের মতো চালিয়ে যাচ্ছে যারা আসলে রিক্সা চালক আছেন। এবং রিক্সা যে এই যে অটোরিকশার কারণে অন্যান্য যে গাড়ি আছে, যানবাহন আছে, তারা কিন্তু হুমকির মুখে পড়েছে। এবং এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু সাধারণত প্যাডেল চালিত যে রিক্সা, সেখানে কিন্তু মোটর এবং তাদেরকে এই রিক্সাগুলোকে লাগিয়ে কিন্তু রাস্তায় সড়কে নামিয়ে দেওয়া হচ্ছে এই 3 চাকার বাহন। রোশন, বলা হয় যে রিক্সার শহর ঢাকা, সেই রিক্সার শহর ঢাকা এবার বেহাত হলো অটোরিকশার হাতে, যেখানে অটোরিকশা মূলত শুরু থেকেই বা জন্ম থেকেই অটোরিকশা নয়, সেই রিক্সাগুলোকে পায়ের রিক্সা বা প্যাডেল রিক্সা থেকে রূপান্তর করা হচ্ছে, যেটি আসলে ত্রুটিযুক্ত। তো সেখান থেকে বুয়েট একটি উত্তরণের পথ দেখিয়েছে। বুয়েটের তৈরি এই ইজি বাইকটি হতে পারে যাত্রী সুরক্ষার জন্য নতুন বাহন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, তৌহিদুল তারেকের, দেখব। মূল সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণে পাইলট প্রজেক্ট হিসেবে গেল ঈদের আগে এই রিকশা ট্র্যাপার বসায় প্রশাসন। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মডিফিকেশন করা দরকার, আবার দুই পাশেই দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা এই পাশ দিয়ে জিনিসটা কন্ট্রোল করতেছি, বাট উল্টা পাশ দিয়েও মাঝে মাঝে তারা যাওয়ার চেষ্টা করতেছে। প্যাসেঞ্জার নিয়ে যদি উঠা যায়, আপনার দেখা যাচ্ছে চাক্কা লিক হয়ে যায়, চাক্কা বসে যায়, এটার ডরে আমরা চাক্কা এটার জন্য এখান থেকে উঠি না। কাজ হবে এইটা উঠে যে পরিমাণ রিক্সা ঢুকে একটু সমস্যা হয়, স্লিপ খেয়ে ঘুরে যায়, এখন তো ঘুরে গেল। এটা কোনো লাভ হয় না, রিক্সা যাওয়া কি বন্ধ করতে পারছে? কোনো কিছুই যেন থামাতে পারছে না এই অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। প্রযুক্তির ছোঁয়ায় পায়ে চালানো রিকশায় যুক্ত হয়েছে মোটর ও ব্যাটারি। প্যাডেল চালানোর জায়গায় এখন শুধু হাত ঘুরিয়েই দ্রুতগতিতে চলছে রিকশা। কর্মব্যস্ত মানুষও গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই অটোরিকশা। তবে অবৈজ্ঞানিক কাঠামো, প্রশিক্ষণহীন ও বেপরোয়া চালক নিয়মনীতির তোয়াক্কা না করে মূল সড়কে দাপিয়ে বেড়ানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া যানটির। এমন বাস্তবতায় এই বাহনকে অন্তর্ভুক্ত করেই স্থানীয় সরকার আইন 2009 সংশোধন চলছে। এটার ম্যানুফ্যাকচারিং কিছু যে ডিফেক্টগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস করে যাতে একটা সেফ ভেহিকেল হিসাবে দেওয়া যায়, সেই হিসাবে একটা আইনের পরিবর্তন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। এটা হয়তো সীমিত আকারে হয়তো নির্দিষ্ট করে দেওয়া হবে যে কোন কোন স্থানে চলবে, কারা কারা চলবে এবং তাদের লাইসেন্স থাকবে কিনা বা তাদের ট্রেনিং থাকবে কিনা সবকিছু বলা হবে। এদিকে নীতিমালার অংশ হিসেবে দুর্ঘটনা ও যাত্রীর নিরাপত্তা বিবেচনায় এই যানের একটি বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দল। অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে 6 সদস্যের গবেষক দল এতে যুক্ত করেছে হাইড্রোলিক ব্রেক, ইন্ডিকেটর সহ নতুন 16টি ফিচার। আমরা প্রায় 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ এখানে ইন্ট্রোডিউস করেছি। 3 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা রেখেছি। এতে আমাদের কিছুটা কস্ট বেড়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে একটা বড় বিপদের হাত থেকে আমরা অনেকটা সেফ হব। সো আমরা চেসিসের একটা ফ্রেমের ডিজাইন করে দিয়েছি, মিনিমাম কত থিকনেস থাকবে, কি ধরনের স্ট্রেংথ থাকতে হবে। ডিপিং ফাংশনটা আছে, অর্থাৎ লাইটটা কাছে দূরে করা যায়। সো গাড়িতে একটা লাইটে যে সুবিধা আমরা পাই, ওই সুবিধাগুলো আমরা এই লাইটটা থেকে পাবো। আমরা বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জারের দুই পাশে আমরা হাফ ডোর ইন্ট্রোডিউস করেছি। সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে এই ইজি বাইক। গতির সাথে তাল মিলিয়ে রাখা হয়েছে 3টি হাইড্রোলিক ব্রেক। এতে ব্যবহৃত মোটরটি কাজ করবে জেনারেটরের মতো। প্রতি ব্রেকে তৈরি হবে বিদ্যুৎ। যে চেসিস ডিজাইনটা করা হয়েছে এবং যে ওয়েটের এখানে ইস্যু আছে, সেন্টার অফ গ্রাভিটি যেখানে, তাতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিডে এটা সহজে উল্টে পড়বে না বা সেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। এই মডেলটি তৈরিতে খরচ পড়বে প্রায় 1.5 লাখ টাকা, যা এখন রাস্তায় চলা ইজি বাইক থেকে কিছুটা বেশি। তবে নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনা রোধে এর বিকল্প নেই বলে জানান এই অধ্যাপক। 70,000 টাকা খরচ করে যদি 500 টাকা উঠাতে পারি, তা আমার 1.5 লাখ টাকা কেন আমি যাব? কিন্তু ওই জায়গায় তো সরকারের রোলটা। দেশের অন্যতম সমাদৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তৈরি এই বিজ্ঞানসম্মত ইজি বাইকটি সড়কে কমাবে দুর্ঘটনা, নিশ্চিত করবে যাত্রীর নিরাপত্তা। তবে মডেলটির এই সেবা যাত্রী পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সুব্যবস্থাপনা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। ঈদুল আজহায় অস্থায়ী পশুর হাট সড়ক বা মহাসড়কে কোথাও বসানো যাবে না। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া এবং চাঁদাবাজি ঠেকাতেই কঠোর অবস্থানে থাকবে সরকার। বিদ্যুৎ
ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে গণমাধ্যমে এই কথা বলেন সড়ক এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব অংশীজনদের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী চাপ সামলাতে যমুনা সেতু টোল প্লাজায় 2টি ইলেকট্রিক টোল সিস্টেম বসানো হবে। রেলের জন্য বাড়ানো হবে অতিরিক্ত 40 কোচ, কোরবানির পশুর জন্য থাকবে 3টি ক্যাটেল কোচ। এছাড়াও ঈদের আগের এবং পরের 3 দিন লরি এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার নামে, সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। চলতি অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। 7 মে পর্যন্ত প্রবাসী আয় এসেছে $25.27 বিলিয়ন। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চ মাসে। মার্চে রেকর্ড 3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। এছাড়া এপ্রিল মাসে প্রবাসী আয় 2.75 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, পতিত সরকারের আমলে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসতো তাদের সহযোগীরা, যে কারণে বৈধ পথে এই আয় অনেকটাই কম আসতো। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি চক্র আত্মগোপনে থাকায় এবং আস্থা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। এর আগে 2023-24 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $23.91 বিলিয়ন, কিছুটা বেশি। হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে একটি হিট স্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আক্রান্ত ব্যক্তিদের উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত এই হাসপাতালে বিনামূল্যেই চিকিৎসা মিলবে। রোগীদের জন্য থাকছে সব ধরনের চিকিৎসা সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকও। রাখা হয়েছে আলাদা আইসিইউ ব্যবস্থাও। জাতীয় জরুরি সেবা 999-এ হিট স্ট্রোক সেন্টারের সেবা যুক্ত করা হয়েছে, যেখানে ফোন করলেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন রাজধানীবাসী। হিট স্ট্রোক পেশেন্টের জন্য ডেডিকেটেড আইসিইউ, এখানে 16টা বেড হিট স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে প্রস্তুত রেখেছি। আমরা আশা করছি যে বেশিরভাগ রোগী হিট স্ট্রোক সেন্টার থেকেই ম্যানেজমেন্ট হয়ে যাবে। যে পেশেন্টগুলো কমপ্লিকেটেড পেশেন্ট, যে পেশেন্টগুলোকে আরও উচ্চতর চিকিৎসা দেওয়ার দরকার আছে, তখন এই পেশেন্টগুলো আমরা হাসপাতালের 5ম তলায় আইসিইউতে নিয়ে আসবো। এখানে 16টা বেড আছে, দক্ষ চিকিৎসা কর্মী আছে, নার্স আছে। আমরা এই মহাখালীস্থ কোভিড ডেডিকেটেড হসপিটালে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের প্রচণ্ড গরম ও তাপদাহের পর গত রাত ও সকালের বৃষ্টি স্বস্তি দিয়েছে জনমনে। বৃষ্টির প্রভাবে কমেছে তাপমাত্রা। আগামী দিনগুলোতে সারা দেশেই বৃষ্টি মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা কয়েকদিনের মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। এতে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে, তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় যোগ হয়েছে বজ্রপাতের আতঙ্ক। অন্যদিকে তাপপ্রবাহ এখনও পড়ছে চুয়াডাঙ্গা সহ খুলনা অঞ্চল। গুমোট আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা এই অঞ্চলের মানুষের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কিশোরগঞ্জে গতকাল বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। মুষলধারে বৃষ্টিতে দাবদাহ থেকে মিলেছে মুক্তি, জনজীবনে ফিরেছে প্রশান্তি। তবে বৃষ্টির সাথে বজ্রপাতে আতঙ্কিত জেলার বাসিন্দারা। সকাল 9টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে নিকলি আবহাওয়া অফিস। আরও একদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। আজকে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিছু স্বস্তি বোধ করছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে আমরা এখন একটু স্বস্তি বোধ করছি। বৃষ্টির সাথে সাথে যে বজ্রপাতগুলি হয়
এই বজ্রপাতে আমাদের অনেক আতঙ্কে থাকতে হয়। ভোর থেকে সিলেটেও দেখা মিলেছে বৃষ্টির। সকাল ৬টা থেকে ৩ ঘন্টায় নগরীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া বিভাগ বলছে কাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। টানা দাবদাহের পর ভারী বর্ষণে শেরপুরের তাপমাত্রা কমলেও পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বজ্রপাতের ভয়ে মাঠে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এরকমভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো ধানের কালা নষ্ট হয়ে গেলে তাহলে দামটা ঠিক মতো পাওয়া যাবে না। কালকে থেকে বৃষ্টি হইতেছে, ধানের ক্ষতি হইতেছে, কাজ করতে পারছি না কামলা নিয়ে। এদিকে সকালে রাজশাহী নগর ও আশেপাশে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমলেও মেঘাচ্ছন্ন ও গুমোট পরিবেশের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি কমেনি। এমন পরিস্থিতিতে কালবৈশাখী ঝড়ের শঙ্কা আবহাওয়া অফিসের। সকালে একটু বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এই মৌসুমগুলোতে আকাশে মেঘের ঘনঘটা যে কোনো সময় চলে এসে উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী হতে পারে। এদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় গেল ৪ দিনের টানা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের পর আজ কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। তবে বাতাসে বাড়তি আর্দ্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ভীষণ গরম, রাত্রেও গরম, ঘুমানো যায় না, দিনেও গরম, শহর পুরা ফাঁকা, কাজ করা যাচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। দাবদাহে পুড়ছে খুলনা জেলা। তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। হিট স্ট্রোক সহ জেলায় বেড়েছে গরমে আক্রান্তের সংখ্যা। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাংশের জেলাগুলোতে ১৩ই মের পর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাদাত শাহেদ, এখন। এবার আন্তর্জাতিক। ৯০ দিনের জন্য চীন এবং যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ কথা জানান মার্কিন তথ্যমন্ত্রী স্কট বেসেন্ট। এতে আপাতত বন্ধ হতে যাচ্ছে দুই পরাশক্তির বাণিজ্য যুদ্ধ। বুধবার থেকে তাদের এই সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বাণিজ্যিক ঘাটতি মেটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপ করে। এর পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীন যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের সিদ্ধান্তের পরই চাঙ্গা ভাব দেখা যাচ্ছে চীনের শেয়ার বাজারে। এছাড়া ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজারেও তেলের দর। যুদ্ধ বন্ধের পর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সোমবার জরুরি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। তবে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ উল্লেখ করে পাকিস্তানের পাল্টা হামলায় ৫টি যুদ্ধ বিমান ধ্বংসের কথা এড়িয়ে গেছেন ভারতের মিলিটারি অপারেশনসের মহাপরিচালক। অন্যদিকে অপারেশন বুনিয়ান উন মারসোসের মাধ্যমে ভারতে ২৬টি সামরিক এবং সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার রাতে উভয় দেশের সেনাপ্রধানদের মধ্যে আলোচনার কথা রয়েছে। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। যুদ্ধবন্ধের একদিন পেরিয়ে গেল প্রায় ৪ দিনের সংঘাত ইস্যুতে কথার যুদ্ধ এখনো থামেনি ভারত পাকিস্তানের। একদিকে ভারত বলছে পাকিস্তানের করাচি বন্দরেও আক্রমণের জন্য প্রস্তুত ছিল তাদের নৌসেনারা। অন্যদিকে ভারতীয় যুদ্ধজাহাজকে সমুদ্র সীমা লঙ্ঘন করতে বাধা দেওয়ার দাবি পাকিস্তানের নৌবাহিনীর। এমনকি যুদ্ধবন্ধে পাকিস্তান অনুরোধ করেছে, নয়াদিল্লির এমন দাবি নাকচ করেছে ইসলামাবাদ। নিজেদের সফলতার কথা তুলে ধরেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র ও সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক। ১০ মে ভোর রাতে অপারেশন বুনিয়ানুল মারসুসের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ উস্কে দেয়া এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার সাথে জড়িত ভারতীয় ২৬টি সামরিক লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী স্থাপনায় পাল্টা হামলার দাবি করা হয়। এর আওতায় ছিল জম্মু কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডও। পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও জানান। BrahMos tourist facilities at Beas and Nagrota were also destroyed, which had fired missiles on Pakistan, killing innocent civilians, our flower-like children, our ladies and our elderly. এছাড়াও পাকিস্তানের কোনো পাইলট ভারতে আটক নেই এবং ভারতীয় কোনো পাইলট পাকিস্তানে আটক নেই বলেও নিশ্চিত করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর সমস্যা বিরোধের কেন্দ্রবিন্দু বলেও দাবি করেন তিনি।
এমন পরিস্থিতির মধ্যে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সোমবার জরুরি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও 3 বাহিনীর প্রধান। ভারতীয় বাহিনীর গর্জন সীমান্ত এলাকা ছাড়াও পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। जब हमारी सेना ने पाकिस्तान में घुसकर सर्जिकल स्ट्राइक की, पुलवामा के बाद देखा जब बालाकोट पर एयर स्ट्राइक की गई। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है। প্রায় 4 দিনের সংঘাতে পাকিস্তানের 35 থেকে 40 জন সেনা এবং শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। এছাড়া আক্রমণের সময় নিজেদের 5 সৈন্য হারানোর দাবি নয়াদিল্লির। এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির মিলিটারি অপারেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তবে পাকিস্তানের প্রতিরোধে 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। স্পষ্ট কোনো তথ্য না দিয়ে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান আর্মি হ্যাজ রিপোর্টেড টু হ্যাভ লস্ট। আপাতত কোনো সংঘাতের শঙ্কা না থাকায় সোমবার থেকে পুনরায় চালু হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের স্কুলগুলো। যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার রাতে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার খবর। টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। সচিন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে যিনি হয়ে উঠেছেন জীবন্ত কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন ক্রিকেটের এই অভিজাত সংস্করণে আর খেলবেন না বিরাট। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন আর টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। এখন থেকে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন বিরাট, যে সংস্করণে তার রেকর্ড অবিশ্বাস্য। গেল বছর টি-20 বিশ্বকাপের পর বিদায় নেন আন্তর্জাতিক টি-20 থেকেও, যদিও চলতি আইপিএলও সাফল্যের মধ্যগগনে খেলে যাচ্ছেন। দীর্ঘ 14 বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে 123 টেস্টে 46.85 গড়ে করেছেন 9230 রান, সেঞ্চুরি 30টি, হাফ সেঞ্চুরি 31টি। গেল অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে অবসরের কথা ভাবছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও বাকি টেস্টগুলোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সিরিজে যে 8 বার আউট হয়েছেন তার মাঝে 7 বারই স্ট্যাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন। বর্ডার গাভাস্কার সিরিজে 5 টেস্টে 9 ইনিংসে 23.75 করে করেছেন 190 রান। গেল বছর 10 টেস্টে মাত্র 22.47 করে করেছেন 382 রান। ফর্ম কিছুটা পড়তির দিকে থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে অবসরের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বলেছিল ভারতীয় বোর্ড। তবে বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি। নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন কিং। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এক আবেগঘন বার্তা লেখেন তিনি। পুরো ক্যারিয়ারের জন্য পরিবার ও সতীর্থ সবাইকে জানান কৃতজ্ঞতা। সাদা পোশাকে ভারতের হয়ে খেলা 269তম টেস্ট ক্রিকেটারের প্রতিটি মুহূর্তকে লালন করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। বিদায় কিং কোহলি। ফারহান ইহসান, এখন। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন জমা ট্রাইব্যুনালে আনা হয়েছে 5 অভিযোগ। প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপনের অপেক্ষায় ইসি। নির্বাচন নিয়ে আলোচনায় কার্টার সেন্টারের সাথে আগ্রহী পর্যবেক্ষক। স্বাস্থ্যহীন স্বাস্থ্যসেবার মান ফেরাতে চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার তাগিদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিভিল সার্জন সম্মেলন। চলতি অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে। 2 মাস হাতে রেখেই আয় দাঁড়িয়েছে প্রায় $25.5 বিলিয়ন। এবং থামছেই না অবৈধ ব্যাটারি রিকশার দৌরাত্ম্য। 1.5 লাখ টাকায় মিলবে বুয়েটের তৈরি ইজি বাইক। নিশ্চিত হবে যাত্রী সুরক্ষা।
এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।